বান্দরবনে নতুন একটি সশস্ত্র গ্রুপের তৎপরতার কথা জানিয়ে জেলা প্রশাসন সেখানে ভ্রমণ নিষেধাজ্ঞা দিয়েছে এমন একটা সরকারি বিজ্ঞপ্তি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর জেলা প্রশাসনের পক্ষ থেকে সেই বিজ্ঞপ্তিটিকে ভুয়া এবং অসত্য বলা হলেও গত কিছুদিন ধরেই খবর আসছে যে খুমি ফোর্স নামের একটা নতুন সশস্ত্র গোষ্ঠী এমনকি বান্দরবনে বিজিবিকে চিঠি লিখে বলেছে যে তাদেরকে যাতে চলাচলে এবং সকল কার্যক্রমে সহযোগিতা দেওয়া হয়। এর পাশাপাশি বান্দরবন মায়ানমার সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে গত কিছুদিনে নিহতের ঘটনা ঘটেছে এবং এর আগে 2022 সাল থেকেই কুকি চিন নামের একটা সশস্ত্র গোষ্ঠী এতটাই সক্রিয় হয়ে উঠেছিল যে ব্যাংক ডাকাতি থেকে শুরু করে নানা ঘটনায় বেশ কিছু সামরিক অভিযানও তাদের বিরুদ্ধে পরিচালনা করতে হয়েছিল। আর 2025 সালে আরাকান আর্মি একেবারে প্রকাশ্যে বান্দরবানে ঘুরে বেড়াচ্ছে, এমনকি উৎসবে যোগ দিয়ে জলকেলি করছে, সেসব সংবাদ ছবিও বেরিয়ে এসেছিল। বান্দরবনে এই সময়ে ঠিক কি ঘটছে যে এমন একটা ভুয়া খবর বেরিয়ে এলো, কিন্তু নতুন সশস্ত্র গোষ্ঠীর তৎপরতার খবরটি ঠিকই সত্যি? তাহলে কি ঘটছে, কেন ঘটছে, এসব প্রসঙ্গে আলোচনায় আমার সঙ্গে যুক্ত হয়েছেন সিনিয়র সাংবাদিক সুবীর ভৌমিক, যিনি দীর্ঘ কয়েক দশক বিবিসি সহ বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম এবং ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর বিষয়ে দীর্ঘ সময় কাজ করেছেন। সুবীর ভৌমিক, আপনাকে স্বাগত জানাই। সুবীরদা, আপনার কাছে আমার প্রথম প্রশ্ন যে আপনার সূত্রগুলো কি বলছে, মানে বাংলাদেশে তো পাহাড়ের বিষয়ে খবর সংগ্রহ সবসময় খুব স্পর্শকাতর একটা বিষয়। সেখানে সেনাবাহিনীর একটা ভার্সন থাকে, প্রশাসনের একটা ভার্সন থাকে, স্থানীয় জনগণের একটা ভার্সন থাকে, কিন্তু সংবাদ মাধ্যমে পরিষ্কারভাবে গত কিছুদিনে খবর এসেছে, যেমন আমি বাংলা ট্রিবিউনেই দেখছিলাম যে খুমি পিপল ফোর্স নামে একটা সশস্ত্র সংগঠন বাংলাদেশ মিয়ানমার সীমান্তে আনাগোনা শুরু করেছে এবং তারা বিজিবিকে তাদেরকে সহযোগিতার জন্য চিঠি দিয়েছে। এই খুমি পিপল ফোর্সের জন্যই কি বান্দরবানে পর্যটন নিষেধ হয়ে গেছে এমন বিবৃতি ছড়িয়ে পড়লো? কি ঘটছে সেখানে? এই খুমিরা কারা? এই খুমিরা একটা ছোট্ট জনগোষ্ঠী, অত্যন্ত ছোট জনগোষ্ঠী। এই খুমিদের সাথে ওই অঞ্চলে বম, পাংখ, লুসাই ইত্যাদি অনেকগুলি ছোট নৃগোষ্ঠী আছে। যে যুগে পার্বত্য চট্টগ্রামে শান্তি বাহিনীর খুব দাপাদাপি ছিল, শান্তি বাহিনী খুবই সক্রিয় ছিল এবং শান্তি বাহিনী হচ্ছে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি, সেই আন্দোলনে এরা কোনো কোনদিন সামিল হয়নি। এইখানে একটা জিনিস নবনীতা আমাকে বলি, যেহেতু এই ব্যাপারগুলি নিয়ে আমি দীর্ঘকাল গবেষণা করেছি, যে কোনো বড় জনগোষ্ঠী, ট্রাইবালদের মধ্যে বড় ট্রাইব যারা, তাদের ডমিনেটেড যেসব গেরিলা ফোর্স থাকে, ওখানে ছোট নৃগোষ্ঠীগুলি একটু সাইডলাইন হয়ে যায়, তারা সবসময় নিজেদেরকে আইডেন্টিফাই করে না। তার জন্য তুমি দেখবে যে শান্তি বাহিনীর কোনো বড় মাপের বম কমান্ডার, লুসাই কমান্ডার, পাঙ্ক কমান্ডার বা খুমি কমান্ডার তুমি আমায় দেখাতে পারবে না। আমি 8-এর দশকের যারা শান্তি বাহিনীর বড় বড় কমান্ডার প্রায় সবাই চাকমা, 2-1 মারমা। হ্যাঁ, মানে আমি যারা ফিল্ড কমান্ডারের কথা বলছি, সন্তু লার্মা, বানবেন্দ্র লার্মার কথা বলছি না। হ্যাঁ, তো এই যে অঞ্চলটা, এই বান্দরবন, এটা ছিল শান্তি বাহিনীর সেক্টর 4। এর কমান্ডার ছিল সুদত্ত প্রিয় চাকমা, যার পার্টির নাম ছিল মেজর রক্সিও, মেজর সুমন, এদের আমি চিনি ব্যক্তিগতভাবে অনেকেই। তো যাই হোক, এরপরে শান্তি বাহিনী যখন সরে গেল এবং বাংলাদেশ সরকারের সাথে চুক্তি হলো 1997, চিটাগাং হিল ট্র্যাক অ্যাকর্ড, সন্তু লার্মা এরা সব মূল স্রোতে ফিরে আসলেন। তো ওখানে আমরা পরে দেখলাম যে কুকি চীন, এবং এই কুকি চীনদের আবির্ভাব যেটা, এটার আবির্ভাব কিন্তু এটা বার্মার একটা, মায়ানমারের একটা ব্যাপার আছে। মায়ানমারে যে গৃহযুদ্ধ বাড়ছে এবং ওখানকার ছোট বড় ট্রাইবাল গ্রুপগুলি বার্মার সেন্ট্রাল গভর্নমেন্টের বিরুদ্ধে যুদ্ধ করছে, কিছু কিছু অনেক কাল ধরে করছে, কিছু কিছু নতুন গোষ্ঠী। এই বমদের নেতৃত্বে এই যে কুকি চীন ন্যাশনাল ফ্রন্ট, KCNF, নাথান ববের নেতৃত্বে, যে আবার ঢাকা ইউনিভার্সিটিতে নাকি ফাইন আর্টস এর পড়াশোনা করেছে, স্নাতক, তো এ এবং আরো অন্যরা মিলে এই গ্রুপটাকে তৈরি করে। এর মধ্যে খুমিরাও ছিল। আমার কাছে যেটা খবর, 2025 সালে অর্থাৎ গত বছর
এতে অন্য কারো কোনো ভূমিকা আছে কিনা আমি জানি না, কিন্তু এখানে একটা স্প্লিট হয়। এই খুমি কথাটার অর্থ হচ্ছে শ্রেষ্ঠ জাতি। তো বুঝতেই পারছো এরা নিজেদেরকে নিজেরা শ্রেষ্ঠ জাতি মনে করে। মাসো বলে যে বড় ট্রাইবটা ছিল তারই অংশ বলে এদের বলা হয়। তো যাই হোক, এই খুমি লিডার যারা ছিল কেসিএনএফ, এই নাথান বন্টম, লেসলি বং, এরা সরে আসে। এদের বক্তব্য হচ্ছে যে এই কেসিএনএফ ইজ ডমিনেটেড বাই বম পিপল, আমাদের এখানে কোনো জায়গা নেই। এটা যে কোনো এই উপজাতীয় সেন্টিমেন্ট এইভাবে কাজ করে, ট্রাইবেলিজম যেখানে কাজ করে। তো এরা বেরিয়ে এসে নিজের গ্রুপ তৈরি করেছে, এরা সক্রিয় হয়েছে। খুবই ছোট জনগোষ্ঠী, আমি খুব দায়িত্ব নিয়ে বলছি, এদের 120 থেকে 25 জনের বেশি গেরিলা যোদ্ধা নেই। এরা রিসেন্টলি, আমার কাছে পাকা খবর আছে, এরা রিসেন্টলি পালেটুয়া যে জায়গাটা, ওই জায়গাটাতে সক্রিয়। পালেটুয়া হচ্ছে চীন স্টেটে এবং এটা একটা রিভার জাংশন। পালেটুয়া কিন্তু কন্ট্রোলড বাই আরাকান আর্মি। বান্দরবনের পরিস্থিতিটা এখন কেমন বুঝতে পারছেন? মানে আরাকান আর্মিও তো সেখানে প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছিল। মিয়ানমার সীমান্তটা কি বাংলাদেশের জন্য বড় ধরনের মাথা ব্যথার কারণ হয়ে উঠেছে, এবং সে কারণেই সরকার তো ঘোষণা দিয়েছে যে কাঁটাতারের বেড়া বসাবে। মানে একদিকে স্থলমাইন, কুকি চীন, তারপর এই খুমি পিপল ফোর্স, আরাকান আর্মির অবাধ আসা যাওয়া, এসব কি কাঁটাতার দিয়ে ঠেকানো যাবে বা সামরিক অভিযানে? মানে বান্দরবানটা অস্থির হয়ে উঠলো কেন সব মিলিয়ে? বান্দরবনটা অস্থির হলো কেন? বান্দরবনটা এমন একটা জায়গা, বাকি পার্বত্য চট্টগ্রামে বড় জনগোষ্ঠী চাকমা, বাঙালি সেটলাররা আছে, অনেক জায়গাতে মারমা, কিন্তু এখানে বৈচিত্র্যটা অনেক বেশি। হ্যাঁ, এবং এই ইন্টার ট্রাইবাল রাইভেলরিরও একটা হিস্ট্রি আছে। আর সব থেকে বড় কথা যেটা, আরাকান আর্মির কথাটা তুমি বলছো, এরা, আমার যা সূত্র ওই অঞ্চলে এবং একদম গ্রাসরুট লেভেলে মাঠ পর্যায়ের সূত্র, তারা বলছে যে এই খুমি পিপলস ফোর্স, যেহেতু কেসিএনএফ বা নাথান বমরা আরাকান আর্মির থেকে একটা আলাদা অবস্থান মেনটেন করছিল, ওরা কুকি চীন বলে, এই চীন গোষ্ঠীগুলির সাথে আরাকান আর্মির একটা বিবাদ আছে এবং আরাকান আর্মি এই খুমিদেরকে হাওয়া দিয়েছে এবং এরা আরাকান আর্মির খুব কাছে। তো নাহলে পালেটোয়াতে এই ছোট গোষ্ঠীটা গিয়ে অপারেট করতে পারে না, বিকজ পালেটোয়া ইজ আন্ডার দ্য কন্ট্রোল অফ, নাও আন্ডার দ্য কন্ট্রোল অফ আরাকান আর্মি। তো আরাকান আর্মি বোধহয় কেসিএনএফ একটা আলাদা লোকাল ফোর্স দাঁড়িয়ে যাচ্ছে, তাদের এই হিস্ট্রিটা পছন্দ করছিল না, আরাকান আর্মি ওটাকে স্প্লিট করিয়ে এরকম একটা নতুন গ্রুপ দাঁড় করেছে। প্রশ্নটা এখানে হচ্ছে বাংলাদেশের জন্য। বাংলাদেশের জন্য এই জায়গাতে যেটা, আমার যেটা ধারণা, এইসব প্রবলেম শুধুমাত্র মিলিটারিলি চিন্তা করলে, এটা তো পলিটিক্যাল প্রবলেম, এগুলি এই জায়গা, এটা শুধুমাত্র মিলিটারিলি চিন্তা করলে, এটা সেনাবাহিনী দিয়ে এটা এইসব জিনিস হয় না। ইউ হ্যাভ টু পলিটিক্যালি থিঙ্ক অ্যাবাউট ইট। এবং পলিটিক্যালি থিঙ্ক করতে গেলে এইসব জনগোষ্ঠীর সাথে বেশি করে সিভিক অ্যাকশনই বলো, যাই বলো, মানে একটা যোগাযোগ করতে হবে, এইসব জনগোষ্ঠীকে বিফ্রেন্ড করতে হবে। বাংলাদেশ আর্মির কথা আমি বলছি, যে বাংলাদেশ আর্মি ওই সব ট্রাইবেলি জঙ্গি এই মনোভাব থেকে সরে এসে এইসব জনগোষ্ঠীর একেবারে তৃণমূল স্তরে আছে, এখানে উপস্থিতি বাড়াতে হবে, এখানে এরিয়া পেট্রোলিং বাড়াতে হবে এবং এখানে এদের সাথে যে পাবলিক রিলেশন বা সিভিক অ্যাকশন দিয়ে, যে একটা ক্যান্টিন করলাম, একটা এই করলাম, ওদের প্রয়োজনীয় ওদের ওষুধ বিতরণ করলাম, যেগুলি ইন্ডিয়ান আর্মি নর্থ ইস্টে রেগুলার করে, সিভিক অ্যাকশন বলে এটাকে, এগুলি করে টোরে, এই জিনিসগুলি করে এদের সাথে যদি যোগাযোগ করা যায়, তাহলে বাংলাদেশ আর্মি এইসব, কেন দেখো একটা জিনিস নবনীত, আমি এত বছর এইসব গেরিলা সংগঠনের সাথে ওঠা বসা করি, হ্যাঁ, এখানে মানে মাও সেতুং যে কথাটা বলে গেছিল, আজকে আবার মাও মার্কস এইসব বললে লোকে রে করে ওঠে, কিন্তু মাও সেতুং এর যে গেরিলাস আর লাইক ফিশ ইন ওয়াটার, মানুষ হচ্ছে ওয়াটার, গেরিলা হচ্ছে ফিশ। এই মানুষ এর যদি সমর্থন না থাকে কোনো গেরিলা অর্গানাইজেশন টিকে থাকতে পারে না এইসব অঞ্চলে, খাদ্য থেকে আরম্ভ করে সবকিছুর জন্য। তো এখানে যদি সেনাবাহিনী তার উপস্থিতি বাড়ায় এবং উপস্থিতিটা হস্টাইল না, যে এরা অন্য লোকজন আমরা অন্য লোকজন, হ্যাঁ, এখানে গিয়ে এদেরও নিজের দেশের লোক মনে করে যদি এই উপস্থিতিটা বাড়ানো হয়, হ্যাঁ, এবং এগুলি যদি করা হয়, তাহলে আমার মানে এটা লং টার্ম, কিন্তু এটা হচ্ছে আসল সলিউশন। ওখানে শুধুমাত্র মিলিটারি অপারেশনের দুটো প্যারেড পিটি করে কিছু হবে না। তো এইখানে এইটা ট্যাকেল। আর সব থেকে বড় কথা হচ্ছে কি জানো,
বাংলাদেশ সেনাবাহিনীর নিজের দেশের লোক নয়, এরা তো মিয়ানমার থেকে আসছে, এবং পুরো ঘটনাটাই কি তাহলে মিয়ানমার সীমান্তের ওপারে মানে যুদ্ধ না না বাড়ছে, অস্থিতিশীলতা বাড়ছে, তারও না না সেটা প্রভাব আছে, কিনা? কিন্তু এরা, তুমি একটা জিনিস ভুল করছো, দিজ আর ট্রান্স বর্ডার ট্রাইবস। এই যে কুকি চীন, ওদের যেমন মায়ানমারের লোকজন আছে, ইন্ডিয়াতে লোকজন আছে, ওদের বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামের লোকজন আছে, খুমিদের কিছু লোকজন পালেটোয়া ওই সাইডে যেমন আছে, আবার এইদিকে থানচি অঞ্চল যেটা আলী কদমের ওইখানে থানচি, ওখানেও লোকজন আছে। দিজ আর ট্রান্স বর্ডার ট্রাইবস। এই ট্রান্স বর্ডার ট্রাইবস এবং তাদের ইনসার্জেন্সি ম্যানেজ করার জন্য যে ধরনের মানে অপারেশনাল প্রিপেয়ার্ডনেস দরকার, আমি মনে করি বাংলাদেশ আর্মিকে সেটা আরো মানে বাড়াতে হবে। এবং সেটা বাড়াতে গেলে শুধু সামরিক ভাবে চিন্তা করলে হবে না যে এই জায়গাটা আমি বাই ফোর্স আমার লোক পাঠিয়ে ডমিনেট করলাম, অস্ত্র দেখালাম, না, এখানে সিভিক অ্যাকশন করে এই সব ট্রাইব, এই যে খুমিরা বাংলাদেশে তখনই ঢুকতে পারবে যখন এপারে ওদের জনগোষ্ঠীর লোকজনরা ওদের শেল্টার দেয়, নাহলে পারবে না। বাঙালি গ্রামে তো এসে ওরা শেল্টার পাবে না, এমনকি অন্য ট্রাইব চাকমা গ্রামে এসে ট্রাইবেলসরা খুব কনসাস এইসব ব্যাপারে। তুমি কি মনে করছো যে এই খুমি রেবেল গ্রুপ এরা এসে কোনো চাকমা গ্রামে শেল্টার নিতে যাবে? যাবে না। আরে একে অপরের ভাষা পর্যন্ত বোঝে না রে ভাই এই ট্রাইবরা। তো ওরা ওই নিজেদের লোকজনের জায়গা খুঁজবে। ওরা নিজেদের লোকজনের জায়গা যখন খুঁজবে, হ্যাঁ, তখন ওরা কি করবে? তখন ওরা এদের কাছে আসে। তো বাংলাদেশ আর্মি, এই কেপিএফ যেমন বাংলাদেশে অবস্থানরত খুমিদের সাহায্য নেওয়ার চেষ্টা করছে, বলার চেষ্টা করছে তোমরা আমাদের স্বজাতীয়, আমরা ওপারে যুদ্ধ করছি, তোমরা আমাদের পেছনে দাঁড়াও। আর আরেকটা ব্যাপার হচ্ছে কি জানো, এখানে একটা কায়দার ব্যাপার আছে। এই কেপিএফ কিন্তু যে চিঠিটা দিয়েছে, আমি জানি তার কন্টেন্ট, বিজেপিকে তারা বলেছে উই হ্যাভ নাথিং এগেইনস্ট বাংলাদেশ, তোমাদের আমরা ডিস্টার্ব করতে চাই না, তোমাদের কিছু করতে চাই না, আমরা যুদ্ধ করছি আমাদের জাতীয় স্বজাতীয়দের জন্য, মায়ানমারের জুন্টার বিরুদ্ধে, মায়ানমার সেনাবাহিনীর বিরুদ্ধে। সেই যুদ্ধ করতে গিয়ে মাঝে মাঝে তোমাদের ভূখণ্ড আমাদের ব্যবহার করতে হচ্ছে, আসা যাওয়া করতে হচ্ছে মিলিটারি কারণে, অর্থাৎ ওখান থেকে ধাওয়া খেয়ে এপারে আসছে, যেটা প্র্যাকটিক্যাল ব্যাপার। যে মায়ানমার হেলিকপ্টার গানশিপ নিয়ে ওদের তাড়া করলো, কিন্তু বর্ডার এইসব জায়গাতে এত ঘন জঙ্গল, তুমি বর্ডার বুঝতেই পারবে না, প্লেন থেকে তো আরো বুঝবে না। তো এখানে ফায়ার ওপেন করছে। এই জায়গাতে দাঁড়িয়ে বাংলাদেশ আর্মিকে যেটা করতে হবে, এরিয়া ডমিনেশন শুধু না, ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্যাট এরিয়া ডমিনেশন ইজ এ ভেরি হোস্ট মানে অ্যাগ্রেসিভ মিলিটারি ল্যাঙ্গুয়েজ। এটা তোমার নিজের দেশে তুমি কাজকর্ম করছো, এই মানসিকতা তোমার একটা ফরেন টেরিটরিতে খাটতে পারে, তাও না। তো তার জন্য এখানে যেটা দরকার, বাংলাদেশ আর্মির ওখানে যে ব্রিগেড আছে যারা এই অপারেশনে ইনভলভ, যে দে শুড কানেক্ট টু দিস পিপল। খুবই ছোট জনগোষ্ঠী, এদের সর্দার টর্দারদের সাথে যোগাযোগ করে ওদের সাথে একটু মেলামেশা বাড়ানো, ওদের ওখানে একটা, আমি এটা দেখেছি ইন্ডিয়ান আর্মি যেটা করে এই টাগাল্যান্ড এইসব অঞ্চলে। জাতিসংঘ মহাসচিব ইউনুস আমলে যখন 2025-এর ফেব্রুয়ারির দিকে বোধহয় বাংলাদেশে এসেছিলেন, উনি কিন্তু এসে সরাসরি বলেছিলেন যে তাদের পরামর্শ হচ্ছে বাংলাদেশের আরাকান আর্মির সঙ্গে যোগাযোগ স্থাপন করা উচিত। এবং এরপর তখন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হওয়া খলিলুর রহমান, তিনি কিন্তু বলেছিলেন যে বাংলাদেশ আরাকান আর্মির সঙ্গে যোগাযোগ শুরু করেছে। তো সেটা আবার মিয়ানমার সরকারের সঙ্গে সম্পর্কটাকে তো একটা জটিল করে তোলে। তো তার মানে বাংলাদেশ সেনাবাহিনী তার ভূখণ্ডকে রক্ষা করবে যাতে অপর দেশের সশস্ত্র গোষ্ঠী এসে এখানে যুদ্ধ করতে না পারে, নিজের মানুষ যাতে যুদ্ধের মধ্যে না পড়ে, ওই এলাকার মানুষের সঙ্গে কি করে তারা সম্পর্ক স্থাপন করলে একটা মানে মজবুত, দেখো এখানে একটা কথা তোমায় আমি বলি, এখানে সরি একটা কথা আমি তোমায় বলি, এই ইউনুস সাহেব আমেরিকানদের কথায় এই বার্মিজ সিভিল ওয়ারে বাংলাদেশকে জড়ানোর মূল হতে হচ্ছে ইউনুস সাহেব আর এই খলিল সাহেব। এরা আমেরিকানরা চেয়েছে, জাতিসংঘ তো আছে আমেরিকার কথাই বলেছে, তখন থেকে এরা রাখাইন করিডোর ইত্যাদি, অর্থাৎ বিভিন্ন যে রেবেল গ্রুপগুলি ওখানে বার্মার জুন্টার বিরুদ্ধে লড়ছে, এটা আমেরিকানরা চায় এদেরকে সাপ্লাই করো, এদেরকে অস্ত্র দাও, এদেরকে ট্রেনার দাও। এটা ভারতকে দিয়ে হয়নি, কেন ভারত ওই লাইনে যাবে না। এর জন্য দেখবে তুমি যে মার্কিন যে ওই যে এই চীন গেরিলা গোষ্ঠীগুলিকে ট্রেনিং দেওয়ার জন্য ম্যাথিউ ভ্যান ডাই,
সে যখন ফিরে এসেছে ভারত তাকে অ্যারেস্ট করেছে, এখনো তাকে জেলে রেখেছে, জেরা করছে। ভারত এটার মধ্যে জড়াবে না কনসাসলি। কিন্তু বাংলাদেশ তো ইউনূস সাহেব মানে আমেরিকা বলেছে তাকে এটা করতে হবে, বনবন করে উনি রাখাইন করিডোর এবং উনি বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে এই আরাকান আর্মির সাথে ওঠা বসা করো ইত্যাদি এইসব। এর ফলে কি হয়েছে যেন অন গ্রাউন্ড নবনীতা একটা ধারণা হয়েছে আরাকান আর্মি বা এইসব যারা গেরিলা গোষ্ঠীগুলি, যে বাংলাদেশ, আমেরিকা বলে দিয়েছে বাংলাদেশ আমাদের কথা শুনবে, বাংলাদেশ আমাদের যাতায়াত করতে দেবে, বাংলাদেশ আমাদের মানে আমাদের ঢোকা। এবং দেখো লক্ষ মিলিটারি ইউনিফর্ম এদের জন্যই তো বানানো হচ্ছিল। কার কথায় বানানো হচ্ছিল ভাই? চট্টগ্রামে তো বাংলাদেশ আর্মির জন্য না, তো কার জন্য? এদের জন্যই বানানো হচ্ছিল। কার কথা বানানো হচ্ছিল? আমেরিকান ডিপ স্টেটের কথায়। তো এই ব্যাপারগুলি যখন হয়েছে, মানে তুমি আজকে ঘর ছাড়া হয়েছো, আমি তোমাকে সাহায্য দিলাম, কার কথায় দিলাম? অত অন্য কোনো সাহেবের কথায়, জন জিমদের কথায় দিলাম, তোমার তো তখন একটা প্রত্যাশা হয়ে যাবে যে ভাই আই উইল ইউজ বাংলাদেশ টেরিটরি, আই উইল গো দেয়ার, আই উইল ডু দিস, আই উইল ডু দ্যাট। তো এর জন্য, আর বিশেষ করে আজকে যেখানে তুমি দেখবে মায়ানমারের প্রেসিডেন্ট, প্রাক্তন তাদের সামরিক জুনটার চিফ ইন্ডিয়াতে এসে গেছে, একটা ক্লিয়ার মেসেজ হ্যাজ গন যে উই আর নট আমেরিকার কথায়, ট্রাম্প সাহেবের কথায় ইন্ডিয়া এটা করবে না। হ্যাঁ, ইন্ডিয়া এটা চায় বাংলাদেশে মায়ানমারে ডেমোক্রেসি ফিরে আসুক, কথাবার্তা হোক, টেবিলে বসো, জুনটার সাথে এইসব রেবেল গ্রুপ একটা পিসফুল সেটেলমেন্ট হোক। কিন্তু ইন্ডিয়া মায়ানমার টেরিটরিতে গেরিলা অ্যাক্টিভিটি প্রমোট করবে না বলে এরা বাংলাদেশের দিকে গেছে। এবং বাংলাদেশ মানে সাহেবদের খুশি করতে গিয়ে, ইউনূস খলিল সাহেবরা দালালি করতে গিয়ে আমেরিকার, আজকে বাংলাদেশকে খুব বিপজ্জনক ভাবে এই মায়ানমার সিভিল ওয়ারের মধ্যে জড়িয়ে আজকে তার কুফল বাংলাদেশের মানুষ পাচ্ছে। বাংলাদেশ সেনাবাহিনীকে এইসব ঝামেলা ফেস করতে হচ্ছে। এবং বাংলাদেশ সেনাবাহিনীও যে এখানে খুব ফার্মলি, এই ইউনূস সাহেব বা খলিল সাহেব বা এখন ফার্মলি তো জেনারেল ওয়াকাররা বলেননি যে না এগুলি করা যাবে না। ওয়াকার সাহেব অবশ্য তখন ব্লাডি করিডোর টরিডোর বলে গালিগালাজ করেছিলেন, কিন্তু তারপরে তো দেখা গেছে এই করিডোর ব্যবহার করে এই মায়ানমারের বিভিন্ন এইসব আন্ডারগ্রাউন্ড গ্রুপকে সাপ্লাই করা হয়েছে। এবং ফ্রম বাংলাদেশ দিস হ্যাজ বিন ডান, ইট ইজ আ ওপেন সিক্রেট নাও। তাহলে আরাকান আর্মি পুরো রাখাইন প্রদেশ দখল করে ফেলছে রাতারাতি 1-1.5 বছরের মধ্যে। তাদের এত শক্তি কোথার থেকে বৃদ্ধি হলো? তো এই যে আমেরিকান জাহাজগুলি ইউনূস সাহেব ক্ষমতায় আসার পর এই পোর্ট অফ কল চিটাগাং এ আসা এদের বেড়ে গেল, নেভেল ডিপ্লোমেসি, এরা ভাই কি করেছে সেটা তো আমরা জানি। কিসিং দ্য কোস্ট অপারেশন করেছে। কিসিং দ্য কোস্ট মানে একেবারে আরাকান কোস্ট ঘেঁষে আসছে, অ্যাপারেন্টলি চিটাগাং যাচ্ছে নেভেল ডিপ্লোমেসির জন্য, ওখানে হাতিয়ার নামিয়ে দিয়ে চলে আসছে। দিস ইজ কল্ড কিসিং দ্য কোস্ট অপারেশন। হ্যাঁ, এটা আরো অনেকেই করে, যাই হোক। তার মধ্যে আমি এই যে বান্দরবানে এখন ভ্রমণ নিষেধাজ্ঞা আছে কি না আছে এই নিয়ে তো তর্ক বা বিতর্ক বা আলোচনা সমালোচনা চলছে বাংলাদেশের মূলধারার সংবাদ মাধ্যম আর সামাজিক যোগাযোগ মাধ্যমে। কিন্তু মানে এই যেরকম পরিস্থিতি বান্দরবানে, সেটার সঙ্গে কি ওই যে সেই শেখ হাসিনা যে বলতেন যে পার্বত্য চট্টগ্রামকে আলাদা করে ফেলার মানে ইচ্ছা আছে কোনো কোনো পশ্চিমা দেশে, মানে সেই সংখ্যা পর্যন্ত যাওয়ার একটা ব্যাপার আছে নাকি? মানে পার্বত্য চট্টগ্রামটা শুধু পার্বত্য চট্টগ্রাম না, শেখ হাসিনা যেটা বলতেন, উনি স্পেসিফিকলি কুকিজিনদের প্রসঙ্গটা এসেছিল ওইটাকে তুলে বলতেন। কিন্তু ইট ইজ এ লার্জার প্রবলেম। আমেরিকা চাইছে এখানে অনেকগুলি মানে বার্মাকে ভেঙে, মায়ানমারকে ভেঙে এখানে একাধিক রাষ্ট্র, যাতে নতুন রাষ্ট্র গঠিত হয় যারা প্রো আমেরিকান হবে, যারা ওদের লাইনে থাকবে, ওদের প্রতি কৃতজ্ঞতা বোধ করবে এবং ওদের হয়ে। আমেরিকার পারপাস তো এখানে মায়ানমার না, আমেরিকার পারপাস হচ্ছে চীন, যে মায়ানমারের মধ্যে দিয়ে যে বঙ্গোপসাগরের অ্যাক্সেস পাওয়ার জন্য, ল্যান্ড টু সি অ্যাক্সেস, যে চায়না মায়ানমার ইকোনমিক করিডোর, দিস ইজ দ্য গ্রেট গেম। নবনীতে যে গ্রেট গেমের কথা, যেটা বার্টিন লিটনার আমার বন্ধু খুব বিশদে লিখেছেন, গ্রেট গেম ইস্ট, দিস ইজ দ্য গ্রেট গেম। যে চায়নার মেইন প্রবলেমটা কি? চায়না হচ্ছে বিরাট দেশ, বিরাট অর্থনীতি, বিরাট সামরিক শক্তি, কিন্তু নেচার হ্যাজ নট বিন কাইন্ড। ইন্ডিয়ার যেটা সুবিধা, ইন্ডিয়ার বিরাট কোস্ট লাইন এবং দুদিকে, এশিয়ার একেবারে মাঝামাঝি ইন্ডিয়া, এদিকে ইস্ট, এদিকে ওয়েস্ট, দুদিকে উপকূল। চায়নার উপকূলটা খুব ছোট এবং ইস্ট এশিয়ার দিকে, তাই জন্য চায়নাকে ওই মালাক্কা স্ট্রেটস দিয়ে মধ্যপ্রাচ্যে যেতে হবে তেল গ্যাস আনতে গেলে। এর জন্য চায়না সবসময় চাইছে পাকিস্তান এবং মায়ানমারের ভিতর দিয়ে
একদিকে আরব সাগর, একদিকে বঙ্গোপসাগরে ঢুকতে, এবং এটাই তাদের লার্জার ইন্ডিয়া, এটা আমেরিকা বানচাল করতে চাইছে। এবং এর জন্য মায়ানমার সিভিল ওয়ারে আমেরিকা নানাভাবে যুক্ত হয়েছে, সে আমি খুব ডিটেলসে তোমায় বলতে পারি, এখানে অতটা সময় নেই। খলিল সাহেবের সাথে যে খানিকটা ডিফারেন্স আমাদের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার অজিত ডোভাল সাহেবের হয়েছে, ইট ইজ অন दिस इज द इशू। जब आप इधर में अमेरिका को घुसने देंगे तो गड़बड़ हो जाएगा। আমেরিকা এই জায়গাটা গোলমাল করবে, তোমরাও প্যাচে পড়বে, আমরাও প্যাচে পড়বো। কারণ অজিত ডোভাল আমি ব্যক্তিগতভাবে জানি, উনি আমেরিকাকে 1 পয়সা বিশ্বাস করেন। হ্যাঁ, ওই যত চুক্তি ফুক্তি স্ট্র্যাটেজিক পার্টনারশিপ, হ্যাঁ ও কাগজে আছে, বাট হামকো जो करना है हम करेंगे। তো এই জায়গাতে বাংলাদেশ আগ বাড়িয়ে এই দালালিটা করতে গিয়ে ইউনুস, খলিল, গং বাংলাদেশকে এই যে গোলমালটার মধ্যে জড়াচ্ছে, এটা বাংলাদেশের জন্য ভোগান্তি হবে, কিছু করার নেই। অসংখ্য ধন্যবাদ ভৌমিক, অসংখ্য ধন্যবাদ বিস্তারিতভাবে একরকমের পরিস্থিতিটা বিশ্লেষণ করবার জন্য। ধন্যবাদ দর্শক যারা